নমস্কার, গল্পকথক রীতি শর্ট স্টোরি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের গল্প বিমল করের লেখা বরফ সাহেবের মেয়ে। পাঁচুদা বললেন, তাহলে একটা গল্প বলি শোনো। গল্পটা যদিও সেই বয়সের যে বয়সে আমাদেরও তোমার মতো মরাল রেসপন্সিবিলিটির ভূত ঘাড়ে চেপেছিল, কিন্তু আসলে সব মানুষেরই সব বয়সের গল্প সেটা। আমরা ছিলাম 3 বন্ধু, বীরু, তিনু আর আমি। কতই বা বয়স হবে তখন আমাদের, বড় জোর বছর 12-13। আমরা থাকতাম ধানবাদে, ডোমপাড়ার রেল কোয়ার্টার্সে, পড়তাম পুরনো স্টেশনের একাডেমিতে। ধানবাদ বাজার ছাড়িয়ে ডোমপাড়া, সে পাড়ায় ঢুকতেই ডান হাতি যে ব্লকগুলো সারবন্দিভাবে দাঁড়িয়ে আছে তারই একটাতে থাকতাম আমি, আর একটাতে তিনু। আমার বাবা এবং তিনুর বাবা দুজনাই ছিলেন রেলের চাকুরে। বীরুর বাবা কাজ করতেন ধানবাদ বাজারের সবচেয়ে চোখ ধাঁধানো বিরাট এক সাহেবি দোকান গ্রেগারি ব্রাদার্সে। থাকতেন কাছাকাছি ভাড়াটে বাড়িতে। মোহিত কাকাবাবু কী কাজ করতেন তা জানি না, তবে বীরু প্রায়ই পকেট ভর্তি করে লজেন্স, টফি, বিস্কুট এমনি কত কী নিয়ে আসত, আর আমরা সেই সব পকেটে করে হাজির হতাম বরফ সাহেবের বাড়ি, বরফ সাহেবের মেয়ে জিনির কাছে। বরফ সাহেব নামটা শুনে কেমন যেন লাগছে তোমাদের, তাই না? সেই ছেলেবেলায় আমরাও যখন বরফ সাহেবের কথা প্রথম শুনেছিলাম, কেমন যেন অদ্ভুত লেগেছিল। যখন ভাব হলো, যাওয়া আসা শুরু হলো, বৃদ্ধি পেল অন্তরঙ্গতা, তখন কিন্তু আর অদ্ভুত লাগতো না। আর কেই বা তার নাম দিয়েছিল বরফ সাহেব তাও জানতে চাইনি, ইচ্ছেও করেনি। আজও জানি না কি তার আসল নাম। আমাদের পাড়াতেই জোড়া ফটক যাবার পথে ডান দিকে বিরাট সাদা পাঁচিল তোলা ফটক লাগানো প্রকাণ্ড এক বাড়ি ছিল। বাড়িটা বরফ কলের। ওই পাঁচিলের মধ্যে এক পাশে টালি আর খাপড়া ছাওয়া ছোট্ট একটা কটেজ, অনেকটা দিশি বাংলোর মতন। গির্জার চূড়োর মতো সেই বাড়ির মাথাতেও এক চূড়ো ছিল। লতানো গাছে শ্যাওলা মাখা সেই চূড়ো ঢাকা থাকতো অনেকটা। কত কত ফুল দেখেছি তার গায়ে। এই বাড়িতেই থাকতেন বরফ সাহেব। ঝকঝকে তকতকে পরিষ্কার পরিচ্ছন্ন এক কটেজ। সামনের ছোট্ট বাগানে ঋতু বদলের সাথে সাথে নানান ফুল ফুটত। বারান্দায় থাকত ক্রোটনের টব। একটিমাত্র টব ছিল জিনিয়া ফুলের, একেবারে সাদা, বরফের মতো ধপধপে ফুল দেখতাম সেই টবে। একটি ফুল শুধু। বরফ সাহেব নিজের হাতে কী সব যেন করতেন, আর সংবৎসর সেই টবে ফুটিয়ে রাখতেন নিঃসঙ্গ একটি জিনিয়া ফুল, একটি দুটি কুঁড়িও। 2টি ফুল কখনো আমরা সেই গাছে দেখিনি। শুনেছি 2টি কুঁড়ি ফুটবো হলেই একটি তিনি কেটে সরিয়ে ফেলতেন। কোথায় যে তা জানি না। বরফ সাহেবের মেয়ে জিনিয়া, হ্যাঁ, বরফ সাহেবের মেয়ের নাম ছিল জিনিয়া। আমরা অবশ্য বলতাম জিনি, লোকে বলতো বরফ সাহেবের মেয়ে। সেই জিনি বলতো, একটি ফুল বরফ সাহেব তার মাকে স্বর্গে পাঠিয়ে দেন। আমরা চোখ বড় বড় করে সে কথা শুনতাম আর ভাবতাম, বরফ সাহেব নিশ্চয়ই মন্ত্রতন্ত্র জানেন। উনি আমাদের খুব ভালোবাসতেন। বেঁটে খাটো গোলগাল, মাথায় পাকা চুল, কান জড়ানো চশমা চোখে। আমাদের সেই বরফ সাহেবকে আজও স্পষ্ট মনে করতে পারি। আমরা যেন ছিলাম তার বন্ধু, কি নাতির দল। আমাদের ডোমপাড়া গ্রাউন্ডে ফুটবল খেলা থাকলে তিনি একবার একটা রূপোর কাপ কিনে দিয়েছিলেন আমাদের। সেই কাপ খেলা হতো ফুটবল সিজনে। বরফ সাহেব ছিলেন তার কর্মকর্তা। ক্রিকেট খেলার মরশুমে তিনি আমাদের ব্যাট, উইকেট, বল সব কিনে দিতেন। আর তাছাড়া সর্বত্রই তো তিনি আমাদের। সরস্বতী পুজো করতাম, বরফ সাহেব চাঁদা দিতেন 10 টাকা। নিজে এসে ঠাকুর সাজাতেন। বিসর্জনের সময় সঙ্গে যেতেন সবার আগে। বরফ সাহেবের মেয়ে জিনি এসে অঞ্জলিও দিত।
যিনি ছিল আমাদের খেলার সাথী, সুখ দুঃখের বন্ধু। আমরা গল্প করতাম, খেলতাম, খেতাম। কতদিন এমন হয়েছে বীরু পকেট ভর্তি করে চকলেট এনেছে, তিনু এনেছে ডাঁশা পেয়ারা, আর আমি স্রেফ তেঁতুলের আচার। যিনির কাছে তিনজনের লজেন্স, পেয়ারা আর তেঁতুলের আচার নামিয়ে রেখেছি। তারপর চারজনে মিলে বারান্দার তলায় লতা গাছের ছায়ায় বসে একসাথে সেই সব সুখাদ্য এবং কুখাদ্য খেয়েছি। মাঝে মাঝে যিনি জিভ বের করে মুখ চোখ কুঁচকে বলেছে, কি টক। বীরু বলেছে, খাসা। তিনু বলেছে, বেরে। আর আমি যিনির জিভ থেকে আমার জিভে মনে মনে সব টক টেনে নিয়ে বলেছি, গ্র্যান্ড। এই আমাদের যিনি। তিন বন্ধুর মনের বাগানে একটা ফোঁটা ফুল। তার রূপে, তার গন্ধে, তার খেলায় আমরা মুগ্ধ, আমরা খুশি, আমরা বিভোর। তার চেয়েও বড় কথা বুঝি বরফ সাহেবের মেয়ে যিনি আমাদের বন্ধু, এতে আমরা কৃতকৃতার্থ। অথচ এই যিনি যে সত্যি সত্যি কে তা আজও আমরা জানি না। নানান মুখে নানান কথা শুনেছি, ভাষা ভাষাভাবে তার মানে বুঝলেও সে কথা নিয়ে মাথা ঘামাতে বসিনি। যিনির জন্মরহস্য যাই হোক, বরফ সাহেবের যিনিই ছিল সব, আর যিনির বরফ সাহেবই সব। তিন কুলে ওদের আর কেউ আছে বলে তো জানতাম না, কোনোদিন আর কাউকে দেখলামও না। যিনির জাত কি, কি তার ধর্ম, কোনটা তার মাতৃভাষা, সে কথা একমাত্র ঈশ্বরই জানেন। বরফ সাহেব নিজে বাংলায় কথা বলতেন আমাদের সাথে, একটু তাতে উচ্চারণ বিকৃত ছিল এই যা। আর যিনি ইংরেজি পড়তে লিখতে পারত যত না, তার বেশি ওর দখল ছিল বাংলায়। যিনি সরস্বতী পুজোতে অঞ্জলি দিতে আসতো, সে কথা তো আগেই বলেছি তোমাদের। দুর্গাপুজো, কালী পুজোতে ঠাকুর দেখে বেড়ানোর উৎসাহ আমাদের চেয়ে ওর কম ছিল না। ওদিকে আবার দেখেছি যিনির গলায় সোনার সরু হাড়ে একটা ক্রস ঝোলানো। আমরা বেশ ছিলাম, বীরু, তিনু, আমি আর যিনি আর বরফ সাহেব। সুখেরও ঋতু বদল আছে। এ কথা ছেলেবেলায় প্রথম জানলাম বরফ সাহেব যেদিন মারা গেলেন, একেবারেই হঠাৎ, মাত্র একদিনের জ্বরে। বরফকলের কাছেই ছিল গ্রেভিয়ার্ড, কয়েকটা ধান ক্ষেতের ব্যবধানে। বরফ সাহেবকে সেখানেই কবর দেওয়া হলো। সেদিন বরফ সাহেবের বাড়িতে অনেক লোক দেখেছিলাম, সবই সাহেব শুভ লোক, অবশ্য অন্তজ কুলেরই বেশি। আমরা তিন বন্ধু বরফকলের গেটের কাছে ঠায় দাঁড়িয়েছিলাম চৈত্র মাসের দুপুরে। অত লোক আর সাহেব শুভ দেখে ভেতরে ঢুকতে সাহস হয়নি। বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে খালি হাঁ করে তাকিয়ে থেকেছি। বিরাট সাদা উঁচু পাঁচিল ভেদ করে কিছুই দেখতে পাইনি, কিছু শুনতেও পাইনি। শুধু নিম গাছের ডালে সেদিনও ঘুঘুটা ডাকছিল, আর চৈত্র মাসের ঘূর্ণি হাওয়ায় উড়ে আসা ধুলোয় আমাদের মাথা, মুখ, চোখ ভরে উঠেছিল। বিকেল হয় একটা কালো মতন ফুল দিয়ে সাজানো গাড়িতে বরফ সাহেবের মৃতদেহ নিয়ে ওরা চলে গেল। আমরা শুধু গাড়ি দেখলুম ফুল আর লোক, আর কিচ্ছু না। যিনি কই, যিনি? চোখ দিয়ে তন্ন তন্ন করে খুঁজলাম আমরা, কিন্তু যিনিকে দেখতে পেলুম না। তিন বন্ধু ছুটে গেলাম খোলা গেট দিয়ে সেই বরফ সাহেবের বাড়ি। বারান্দা ফাঁকা, জিনিয়া ফুলের টবও ফাঁকা, সব শূন্য, স্তব্ধ, নিঝুম। বীরু ভয়ে ভয়ে ডাকল, যিনি, যিনি। তিনুও ডাকল, যিনি, ও যিনি। কোনো সাড়া শব্দ নেই। অধৈর্য হয়ে আমি চিৎকার করে ডাকলুম, জিনিয়া, যিনি। বারান্দার নিচে লতা গাছের ঘন ছায়া থেকে কে যেন ডুকরে কেঁদে উঠল। আমরা তিনজনেই ছুটে গেলাম। ওই তো যিনি, আমাদের যিনি। গুমড়ে গুমড়ে যিনি কাঁদছে। ফোলা ফোলা চোখ তুলে যিনি তাকালো, আর তাকিয়ে থাকতে থাকতে ফুঁপিয়ে ফুঁপিয়ে সে কেঁদে উঠল আবার। তার কান্নায় আমাদের গলাও বুজে এলো। এতক্ষণ যেন জোর করে আগলে রেখেছিলুম, আর পারলাম না। যিনির পাশে বসে আমরাও কাঁদতে লাগলুম। কতক্ষণ কেঁদেছি খেয়াল নেই। সন্ধ্যার অন্ধকার যখন ঘন হয়ে এসেছে, তারা উঠেছে আকাশে, তখন যিনির হাত ধরাধরি করে আমরাও উঠলাম। বীরু বললে রাত্রে সে এসে শুতে পারে, তিনু বললে সেও। আমিও মাথা নাড়লুম, কিন্তু যিনি বললে
না, কাউকেই আসতে হবে না, তার সঙ্গে আয়া আছে। আমরা 3 বন্ধু ফিরে এলুম। পরের দিন বিকেলে জিনিকে সঙ্গে করে নিয়ে গেলাম গ্রেভিয়ার্ডে, বরফ সাহেবের কবর দেখতে। জবা গাছের তলায় বরফ সাহেবের কবর হয়েছে, নতুন কবর। বড্ড ঠান্ডা যেন। কবরের চারপাশে বসে বীরু, তিনু, আমি আর জিনি অনেক কাঁদলুম। উঠে আসার সময় আমরা বুঝি সকলকেই মনে মনে বললুম, বরফ সাহেবের না থাকার দুঃখ জিনিকে আমরা পেতে দেব না, কিছুতেই না। 2-10 দিন কেটে গেল। জিনির কাছে আমরা রোজই যাই। এরপর একদিন শুনলাম জিনিকে বরফ সাহেবের ঘর ছেড়ে চলে যেতে হবে। কেন, কোথায়, কি ব্যাপার? জিনি কিছুই জানে না। বরফ কলের মালিকের হুকুম, অন্য সাহেব আসবে সেই বাড়িতে। জিনির মুখ শুকনো, বলে, কি হবে বীরু, তিনু, পাঁচু, আমি কোথায় যাব? তাই তো, আমরা মহা দুশ্চিন্তায় পড়লাম। জিনি যাবে কোথায়, থাকবে কার কাছে, খাবে কি? জিনিকে সাহস দিয়ে আমরা বললাম, ভয় কি, আমরা তো আছি। তারপর 3 বন্ধুতে চুপি চুপি ফাঁকায় বসে গালে হাত দিয়ে কত পরামর্শ, কত চিন্তা। রাত্রে আমাদের ঘুম বন্ধ। বীরু বললে, তার বাবা ভালো লোক, কিন্তু মা খ্রিস্টান মেয়ে বাড়িতে রাখতে রাজি নয়। তিনু বীরুর কথা শুনে বললে, তার মা বড় ভালো, কিন্তু ঠাকুমা বুড়ি একেবারে হাড় জ্বালানো ছুঁচি বাইজে, জিনিকে ঘরের চৌকাঠ মারাতেই দেবে না। আমি বললুম, যিনি সরস্বতী পুজোতে অঞ্জলি দেয়, মা কালীকে প্রণাম করে, ও খ্রিস্টান নয়। তিনু বলল, তা হোক, ও খ্রিস্টানই, গলায় যিশু আছে যে। গলায় যিশু ঝোলানো মেয়েকে আমি বা ঘরে তুলি কি করে? বাবা মা আমারও আছে। অতএব বীরু, তিনু যা পারে না, আমিও পারি না। অথচ এই না পারাটা তখন আমাদের কাছে অত্যন্ত মর্মান্তিক দুঃখ নিয়ে দেখা দিয়েছে। কত ভেবেছি আমরা 3 বন্ধু আমবাগানের ছায়ায় বসে, রাগ করেছি গুরুজনদের ওপর, মন তিক্ত হয়েছে যিশুর উপরে, যেন ওই গলার ক্রসটাই সমস্ত বাধা। আর নিজেদের অসহায়তার কথা তুলে সান্ত্বনা দিয়েছি পরস্পরকে। আশ্চর্য, ওই বয়সেও আমাদের লজ্জা পাবার মতো মন ছিল। জিনির জন্য কিছুই করতে পারছি না, তারই লজ্জা, পরম লজ্জাই বলা যায়। জিনির কাছে যাওয়া বন্ধ করতে হলো। কাহাত্মক আর রোজ রোজ মিথ্যে কথা বলে তাকে ঠেকিয়ে রাখি। আর তাছাড়া সত্যি কথা বলতেও যেমন মুখ ফুটতো না, জিনির কাছে মিথ্যে কথা বলতেও তেমনই কষ্ট হতো। জিনি বিহনে আমাদের কিশোর বৃন্দাবন অন্ধকার। মন খারাপ, মেজাজ খারাপ, এমনকি বোধহয় শরীরটাও সকলের একটু খারাপ হয়ে গেল। সেদিন শনিবার, স্কুল থেকে ফিরে এসে বীরু আর আমি ঘুড়ির সুতোয় মাঞ্জা দিচ্ছি। এমন সময় লাফাতে লাফাতে তিনু ছুটে এলো, হাঁপাতে হাঁপাতে বললে, জিনি, জিনি ডাকছে তোদের, শীঘ্রই চ। জিনি? কোথায় জিনি? মাঞ্জা মাথায় থাকলো। আমরা ছুটলাম জিনি সন্দর্শনে। পাড়ার শেষের মাঠের কাছে ল্যাংড়া ডাক্তারের বাড়িতে দেখা পেলাম জিনির। কুলতলায় দাঁড়িয়েছিল আমাদের অপেক্ষায়। দেখা হতে জিনি অভিমান ভরে কাঁদল, বলল তার মনোব্যথা করুণ সুরে। বরফ সাহেবের বাড়িতে জিনির যে আয়াটা ছিল, সেই আয়া বুড়ি শেষ পর্যন্ত জিনিকে এখানে এনে ঠাঁই দিয়েছে। আমরা বললাম, তোমার ঘর কই? জিনি জবাব দিলে, তার ঘর নেই। আয়া বুড়ির সাথে একসঙ্গে একটা কুঠুরিতে সে থাকে। জিনি আরও কত কথা বললে, সমস্ত কথাই এ বাড়ির। এখানে তার কত কষ্ট, তারই কথা। আমরা চুপ করে শুনলাম, শুধু বলার কিছু ছিল না। আসার সময় বীরু বললে, মন টন খারাপ করো না জিনি, আমাদের পাড়ার মধ্যে এসে গেছো, বেশ হয়েছে। এক পাড়াতেই আমরা কাছাকাছি থাকবো, রোজ আসবো আমরা। বীরুর সান্ত্বনাটা যে নেহাতি অসার, এই কথা বুঝতে বেশ কিছুদিন লাগলো। জিনিকে আমাদের পাড়ার মধ্যে পেয়ে প্রথমটায় অবশ্য পুলকিত হয়েছিলাম। দুর্ভাবনা দূর হয়েছিল যিনি আশ্রয় পেয়েছে জেনে, কিন্তু প্রথমে যা ভাবিনি, দেখিনি, ক্রমেই তা চোখে পড়তে লাগলো। যিনি যে বাড়িতে এসে উঠেছিল সেটা এক
পার্সি বুড়োর পাউরুটি বিস্কুট কেক তৈরির কারখানা। পার্সিটার নাম ছিল পেসরানজি, আর আমরা বলতাম পেস্তা বাদামজি। বাড়ির এক অংশে থাকতো সেই পেস্তা বাদামজির পরিবার, সাহেবি কায়দায়, আলাদা করে ঘেরা সেই অংশ। আর বাকি বাড়িটা ছিল পাউরুটির কারখানা। যেমন নোংরা তেমন গন্ধ। ওখানেই রুটি বিস্কুট কেক তৈরি হয়, আর এদিক ওদিক মাথা গুঁজে পড়ে থাকে কারিগররা, যত সব খানসামা বাবুর্চি ক্লাসের ছোট লোকের দল। ওরা বিড়ি ফোঁকে, ইতর ভাষায় কথা বলে, রগড় করে জিনিকে নিয়ে, আর আমরা গেলে আমাদের নিয়ম। কাণ্ড কারখানা যত দেখি ততই চোখ বড় বড় হয়ে ওঠে। প্রথম প্রথম দেখতাম জিনির কোনো কাজ ছিল না। বাড়ির কোনো নির্জন কোণে এসে এসে একা একা বই পড়ছে কি তেঁতুল বিচি নিয়ে খেলছে। বাড়িতে স্থান না জুটলে কুলতলায় ঠায় বসে থাকতো জিনি একা একা, চলে আসতো আমাদের কাছে। ক্রমেই সেসব বন্ধ হলো। দেখলাম যিনি কাজকর্ম করে। কখনো দেখি তিনি দু হাতে বড় বালতি ধরে টেনে হিঁচড়ে জল বয়ে নিয়ে যাচ্ছে, কখনো মাথায় তার পাউরুটির ঝুড়ি, কখনো বা তোয়ালে জড়ানো খাবার বয়ে দুপুর রোদে যিনি চলেছে পেস্তা বাদামজির দোকানে, সেই পোস্ট অফিসের কাছে। চোখের সামনে দেখি যিনি দিন দিন রোগা হয়ে যাচ্ছে। তার ঠোঁটের হাসি মুছল তার গালের লাল আভা। আটা ময়দার গুঁড়োয় অমন চুল তার রুক্ষ লালচে হয়ে উঠেছে। জিনির গায়ে ছেঁড়া ফ্রক, পায়ে রং করা মুসলমানি মেয়েদের মতো খরম। জিনিকে একদিন বললাম, তুমি এত কাজ করো কেন? যিনি করুণ সুরে জবাব দিল, কাজ না করলে মারে, খেতে দেয় না। জিনির কথা শুনে বীরু লাফিয়ে উঠল, কে মারে তোমায়? নাম বলো, সে ব্যাটার আমি হাত ভাঙব। যিনি জবাব দিল, কার নাম বলবো, সকলেই তো মারে। কাজ না করতে পারলে মারবে ছাড়া আর কি করবে বলো? আমরা সেই আয়া বুড়ির কাছে গেলাম। সেই বুড়ি কেঁদে কেটে বললে, খোকাবাবুরা, আমার নসিব, আগ গেছে আমার, দেখতে পাই না এক চোখে। পার্সি সাহেবের বাড়িতে ভাই ফরমাস খাটি, 7 টাকা তলব দেয়। জিনিমিশি কারখানায় খাটে 5 টাকা তলব। না খাটলে দানা পড়বে না পেটে। তবে জিনিমিশিকে আমি এক আঁখে রাখি, না রাখলে এরা একে কুত্তার মতো তো ছিঁড়ে খেত। জিনিমিশির উমার বাড়ল না। সত্যি জিনির তো বয়স বাড়ছে, আমাদেরও বয়স বাড়ছে। এখন অনেক জিনিস বুঝি, অনেক জিনিস দেখি। ময়লা রঙিন শাড়ি পরে কোমর পর্যন্ত রুক্ষ চুলের এক বেনি ঝুলিয়ে যিনি যখন আমাদের কাছে এসে দাঁড়ায়, আমরা তখন তার বাড়ন্ত দেহটাকে আর চোখে লক্ষ্য করে জিনের ভবিষ্যৎ সম্পর্কে শঙ্কিত হয়ে উঠি। আমরা কারখানায় জিনির কাছে গেলে ইদ্রিস, নুলো, সবকটা লোকই ইতর রসিকতা করে, হাসে কুৎসিতভাবে। আমাদের সম্মানে আঘাত লাগে। বীরু বলে, এই বাড়িতে যিনি থাকে থাকুক, আমাদের আশা চলবে না। তিনু মাথা নেড়ে সায় দিলে আমিও মাথা নাড়লুম। যিনির সঙ্গে বন্ধুত্বের বন্ধনটা আরও ক্ষীণ হলো। আমরা বেশ বুঝতে পেরেছিলাম বরফ সাহেবের বাড়িতে যে যিনি আমাদের স্বপ্ন ছিল, যাকে মনে মনে অনেক উঁচুতে স্থান দিয়েছিলাম, সেই যিনি পেসরাঞ্জির পাউরুটি কারখানায় ছোট লোকেদের ভিড়ে একসাথে থেকে খেয়ে চুল্লি ধরিয়ে আটা মেখে অনেক নিচুতে নেমে গেছে। আমাদের সাথে ওর মেলামেশা প্রকাশ্যভাবে আর চলে না, সেটা দৃষ্টিকটু। দিনে দিনে যাওয়া আসা, দেখা সাক্ষাৎ বন্ধ হলো। নেহাতি যদি কোনোদিন পথে দেখা হতো কিংবা যিনি আসতো গল্পের বই চাইতে, তবেই কথা হতো, তাও যৎসামান্য 2-4টে কথা। যিনিকে আমরা এড়িয়ে চলি প্রত্যক্ষভাবে, কিন্তু পরোক্ষভাবে তার নামে কথা উঠলেই কান খাড়া করে শুনি। হ্যাঁ, তখন ক্রমাগতই যিনির নামে কুৎসা শুনছি নানান মুখে। একদিন তিনু এসে বললে, এ শালা জাতের দোষ, বুঝলি? আমি অবাক হয়ে প্রশ্ন করলুম, কিসের? জাতের, বুঝলি না হাদারাম? যার জন্মের ঠিক নেই, দোঁয়াশলা, সে ছুঁড়ির আর কি হবে? যাই বলো, ও ঠিক মনের মতো জায়গায় জমে গেছে। বীরু লাল ঘুঁটিটা পকেটে ফেলে ক্যারাম বোর্ডটা ঠেলে সরিয়ে দিয়ে বলল,
কার কথা বলছিস রে? জিনির কথা? আগে হ্যাঁ, জিনি নয় তো কার? আমি বাজি ফেলে বলতে পারি, মাইরি ও কিছুতেই ওই সাহেব টাহেব নয়, একেবারে লেডি কুত্তার জাত। ময়ূর পুচ্ছ গুঁজে বসেছিল, এখন সব পুচ্ছ খসে গেছে। তিনুর উত্তেজিত হবার কারণটা জানা গেল। কাল শেষ বিকেলে নাকি কোন ধান ক্ষেতের ধারে জিনি আর ইদ্রিসকে দেখা গেছে। বিজন বলেছে তাকে। খবরটা জানিয়ে তিনু নানা রকম খারাপ মন্তব্য করতে লাগলো। আমি অসন্তুষ্ট হয়ে বললাম, যা মুখে আসে তাই যে বলছিস তিনু। বীরু তিনুর হয়ে জবাব দিল, কি খারাপ বলেছে রে? যিনি ভালোই হোক আর মন্দই হোক, তোর আমার কি? আমি বললুম। বীরু দপ করে জ্বলে উঠে বলল, কেন নয়? যিনি কি ইদ্রিসের? আমার মুখ দিয়ে ফস করে কথাটা পেরিয়ে গেল, তা কি তোর নাকি? আলবাত আমাদের নয় তো কোন শালার? আমি চুপ এবং আমরাও চুপ। আমি ভাবলুম, যিনি কি আমাদের? শুধুই কি আমি ভেবেছি? না না, বীরু, তিনু, আমরা সবাই হয়তো সেদিন ভেবেছি যিনি কি আমাদের। চোখের ওপর দিয়ে মাস বছর কেটে গেল। আমরা তখন ম্যাট্রিক পাশ করে বেকার বসে আছি। তিনজনেই চেষ্টায় আছি রেলের চাকরির। মাঝে মাঝে ইন্টারভিউ দিয়ে আসি আসানসোল গিয়ে। ওই পর্যন্তই, চাকরি আর কপালে জোটে না। বেকার যুবকদের কাজ কি কি হতে পারে তোমরাই ভেবে নাও। স্রেফ হোটেল দি পাপার অন্নধ্বংস, ঘুম, আড্ডা, বিড়ি ফোঁকা। আমরাও তার জেট টেনে চলেছি। তফাৎটুকু শুধু এই যে আমরা অধিকন্তু 3টি কাজ করতাম। রেল ইনস্টিটিউট থেকে রাতারাতি অখাদ্য উপন্যাস এনে রাতারাতি শেষ করা, খেলা থাকলে মাঠে ছোটা, আর বুঝতেই তো পারছো, যেহেতু বয়সটা খারাপ এবং হাতে অনন্ত সময়, সেহেতু নিজেদের মধ্যে পাড়া বেপাড়ার মেয়ে নিয়ে একটু খোশ গল্প করা। ফেরতা দিয়ে কাপড় পরে গলার ওপর শার্টের কলার তুলে বাঁ হাতে সাইকেল চালিয়ে বাঁশি বাজিয়ে বেশ মসৃণ গতিতে দিন কাটাচ্ছি। কিন্তু হঠাৎ যিনি সব সুখ ভেস্তে দিল। পার্সি পেসরাঞ্জের বেকারি উঠে গেছে। যিনি কাজ নিয়েছে ধানবাদ রেল ইনস্টিটিউটের সিনেমাতে, লেডিস গেটের গেটকিপার। নীল শাড়ি পরে বিনুনি দুলিয়ে স্লিপারে ধুলো উড়িয়ে যিনি আমাদের চোখের ওপর দিয়ে চাকরি করতে যায়। তখনও সে থাকে এই পাড়াতেই একটা ঘর ভাড়া করে। সে কথা যাক, আসল কথা, এই বয়সে যিনিকে আবার যেন হঠাৎ একদিন নতুন চোখে দেখলাম। আমরা সিনেমা দেখতে গিয়েছিলাম, বীরু, তিনু আর আমি। টিকিট পেলাম না। কি একটা হচ্ছিল, বেজায় ভিড়। রাত্রে শোয়ের টিকিট কিনে সামনে চায়ের দোকানে বসে গল্প করছি আর চা খাচ্ছি মৌজ করে। সেই সঙ্গে এদিক ওদিক দেখতে দেখতে সিগারেট ফুঁকছি। এমন সময় দেখি কলকাতা থেকে আসা নতুন সিনেমা অপারেটর সুখেন্দু ট্রাউজারের পকেটে হাত ঢুকিয়ে যিনির সঙ্গে হাসতে হাসতে স্টলে ঢুকছে। আমাদের দেখে কি যেন একটা বলল ওরা। তারপর দুজনেই পর্দা ফেলা একটা ঘরের মধ্যে গিয়ে বসল। আমরা তিনজনেই মুখ চাওয়াচাই করলাম, একসঙ্গে তাকালাম পর্দার দিকে। সব লক্ষ্য করলাম আমরা। সুখেন্দুর হাসির সাথে মাঝে মাঝে যিনির হাসিও কানে এলো। সিগারেটের গন্ধ ভেসে আসতে লাগলো। সেদিন যে মাথামুন্ডু কি ছবি দেখেছি জানি না। শোয়ের শেষে 3 বন্ধুই অন্ধকার পথে হেঁটেছি। পাড়ার কাছাকাছি এসে বীরু বলল, যিনি তাহলে বেশ ভালোই আছে। তিনু বললে, বেকারিতে থাকার সময় শুটকি হয়ে গিয়েছিল, দেখলে মনে হতো টিবি রুগী, এখন দেখছি চেহারাটা বেশ ফিরেছে। আমি বললুম, হ্যাঁ, সুখেন্দু লুটছে। আমার কথা শুনে বীরু উত্তেজিত হয়ে ঘোষণা করল, দাঁড়া, লুটোচ্ছি। ওইসব কলকাতিয়াগিরি এই ধানবাদে চলবে না। সেই দিন থেকে আমাদের কি একটা হয়ে গেল, সে অবস্থা বর্ণনা করা মুশকিল। এ কথা বলতে পারি, বিশ্রী একটা ঈর্ষায় আমরা জ্বলতে লাগলুম মনে মনে। এই ঈর্ষা কেন, কার উপর, তাকে খতিয়ে দেখেছি নাকি? সেই সব দেখিনি। খালি ভেবেছি এ আমাদের হার, একেবারে 3-2 নীলে।
ক্যালকেশিয়ান সুখেন্দু আমাদের হারিয়ে দিয়েছে। পাড়ায় ঘাঁটি ফেললাম সিনেমায়। জিনির যাওয়া আসা, চাল চলন নজর রাখি, কখন যায় কখন ফেরে, কি করে সব। একদিন তিনু এসে বললে সুখেন্দু আর জিনি অপারেটরের ঘরে গা জড়াজড়ি করে বসে থাকে। বীরু বললে সুখেন্দু জিনিকে ওই ফুল তোলা শাড়িটা কিনে দিয়েছে। আমি বললাম জিনি আজকাল বেশ রাত করে বাড়ি ফেরে। অসহ্য, এ আমাদের একেবারে অসহ্য। মনে পড়ে বীরুর কথা, আলবাত জিনি আমাদের নয় তো কার। সেই জিনি বেলের লাপনা শুরু করেছে, আর আমরা শুধু দেখব। বীরু সুখেন্দুকে একটা উড়ো চিঠি দিয়ে শাসালো, কোনো কাজ হলো না। আড্ডায় তিনজনেই আমরা লোভনীয় 3টি প্রত্যক্ষ দৃশ্য দেখেছি বলে বর্ণনা দিলাম। সত্যি বলতে কি, আমি কিছুই দেখিনি, কিন্তু বীরু তিনু যদি দেখে থাকে আমার না দেখাটা শোভা পায় না। তাই আমি বানিয়েই বললুম সুখেন্দু আর জিনি রাত প্রায় 12টার সময় কাল পাড়ায় এসেছে। সুখেন্দু জিনির ঘরেই ছিল সারা রাত। শুনে বীরু আমাদের টেনে নিয়ে শটান হাজির হলো জিনির কাছে। জিনি প্রশ্ন করলে, কি এটা ভদ্রলোকের পাড়া জিনি? ও মা, তা কে না জানে। জানো তো এমন হয় কেন? বীরু অনেক কষ্টে বললে। জিনি জানতে চাইল কি? বীরু আমায় বলতে বললে, কিটা? আমি কি বলবো? আমি বলতে বললাম তিনুকে, আবার তিনু বলতে বলল বীরুকে। তাই শেষ পর্যন্ত কিছুই বলা হলো না। আমরা বোকার মতোই তিনজনে ফিরলাম। জিনি খিলখিল করে হাসতে লাগলো। জিনির হাসি যেন আমাদের কাটা ঘায়ে নুনের ছিটে দিল। জ্বলে পুড়ে মরতে লাগলাম 3 বন্ধু। এই অপমান বরদাস্ত করা যায় না। এমন সময় হঠাৎ একদিন হকি খেলে ফেরার পথে সুখেন্দুকে পেয়ে গেলুম ফাঁকায়। বীরু তাকে গিয়ে ধরল, সঙ্গে সঙ্গে আমরাও। হকি স্টিকের মার তো কম নয়। সুখেন্দু বেশ কদিন বিছানায় পড়ে থাকল। তারপর আবার জেকে সেই সুখেন্দু আর জিনি। একটা শুধু পরিবর্তন লক্ষ্য করলাম, জিনি আজকাল আমাদের দেখেও দেখে না। পথে দেখা হলে মুখ নিচু করে দ্রুত পাশ কাটিয়ে চলে যায়। এও অসহ্য। বীরু বললে, ওর লাভারকে ঠেঙিয়েছি না, ও তোমাদের দিকে তাকাবে কেন? মনে মনে খাপ্পা হয়ে গেছে। তিনু বললে, তাই বলে এত অপমান? 3 বন্ধু যুক্তি আঁটলাম নানা রকম, এবং সবচেয়ে সাংঘাতিক যেটা সেটাই প্রয়োগ করলাম এবার। প্রতিশোধ নেবার এমন দুর্দমনীয় বাসনা মানুষের যে কেন হয় কে জানে। সেদিন বুঝিনি। সিনেমা সেক্রেটারি মানিক অধিকারীকে এক চিঠি পাঠালাম। আমাদের রেলপাড়ার কয়েকজন বাপের বয়সী ভদ্রলোকের নাম সই জাল করলাম ব্লক নাম্বার দিয়ে। তাতে জিনির চরিত্র সম্পর্কে লোমহর্ষক কুৎসিত ইঙ্গিত নানা রকমের। ও মেয়েকে চাকরিতে রাখলে বাড়ির বউঝিকে আর সিনেমা দেখতে পাঠানো যাবে না। যদি জিনির চাকরি এর পরেও থাকে তবে জেনারেল মিটিংয়ে এইসব নিয়ে কেলেঙ্কারি হবে। মফস্বল শহরের রেল ইনস্টিটিউটের সিনেমা সেক্রেটারি, তারও তো ঝামেলায় কাজ কি। জিনির চাকরি গেল, এমনকি কয়েকদিন বাদে সুখেন্দুরও। আমরা খুব খুশি, যেন যুদ্ধ জয় করেছি। আনন্দের চোটে একদিন ভিজে বেড়ালের মতো জিনির বাড়িতে সহানুভূতি জানাতে গেলাম। জিনি সেদিন আমাদের পরম বিস্ময় ভরা চোখ নিয়ে অনেকক্ষণ দেখেছিল, একটাও কথা বলেনি। গল্পটা এখানে শেষ হতে পারত যদি জিনি সুখেন্দুর সাথে ধানবাদ ছেড়ে চলে যেত। আমরাও তাই ভেবেছিলাম, কিন্তু জিনি আমাদের অনুমান মিথ্যে করল। সুখেন্দু ধানবাদ ছেড়ে চলে গেল, আর জিনি আমাদের পাড়া ছেড়ে বাজারের মধ্যে খোলার চালওয়ালা এক সরু নোংরা গলিতে গিয়ে ঘর বাঁধল একা। জিনি যেখানে ঘর বাঁধল সেই গলিটা সম্পর্কে নানান জনে নানান কথা বলতো। ওখানে বাজারের শাকসবজি আলু পটলওয়ালারা থাকে মুটে মজুর ঝিয়ের দল, এবং আরও ও যাদের 2-4 টাকার মাথা গোঁজার জায়গা চাই তারাই।
বাজারের মধ্যে দিয়ে ইনস্টিটিউট যাবার ওইটাই ছিল শর্টকাট পথ। আমরা সাইকেল নিয়েও ওই পথ দিয়ে যাতায়াত করতুম। যিনি যাওয়ার পর ওই পথে যাতায়াতটাও আমাদের বেড়ে গেল। একদিন এক দৃশ্য প্রত্যক্ষ করলাম। ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। ইনস্টিটিউট থেকে আমরা দুই বন্ধু, বীরু আর আমি, ব্রিজ টুর্নামেন্ট খেলে ফিরছি ভিজতে ভিজতে। জিনিদের অন্ধকার গলির পথ দিয়ে হঠাৎ চেপে বৃষ্টি এলো। একটা ঘোড়ার গাড়ি রাস্তা বলে টিনের চালের তলায় দাঁড়ালুম আমরা। একসময় বীরু হঠাৎ বলল, এই দেখ দেখ। বীরুর নির্দেশ অনুসরণ করে আমি তাকালুম। মিউনিসিপ্যালিটির মিটমিটে লাইট পোস্টের কাছে একটা লোক ঘুরঘুর করছে, টলো পা। দু চার পা এদিক ওদিক যাওয়া আসা করাতে শেষ পর্যন্ত একটা ঘরের দরজার সামনে বসে পড়ল। বীরু বলল, এই নন্দ না? আমি বললুম, হ্যাঁ নন্দ বলি তো মনে হচ্ছে। তাকিয়ে থাকতে থাকতে বীরু বেশ একটু কঠিন গলায় বললে, তাহলে নন্দ আজকাল জিনির কাছে আসে? আমি অবাক। জিনি? তুই জানলি কি করে? জানি, ওই বাড়িটা তো জিনিরই। বৃষ্টি থেমে এলো, আমরাও পথে নামলাম। পরের দিন জিনির প্রসঙ্গ উঠল। উঠবেই যে সেটাই তো স্বাভাবিক। তিনু সব শুনে টিপ্পনি কাটল। মাত্র এই আমি আগেই জানতাম, কি না দেখেছি আর না শুনেছি। রীতিমতো একটা বেশ্যা হয়ে উঠেছে জিনি। বাজারে যত মদমাতাল আলুওয়ালা বিড়িওয়ালা ওর কাছে যায় আসে। তিনুর কথা শুনে বীরু দপ করে জ্বলে উঠল, যাওয়াচ্ছি সব শালাকে, দাঁড়া। আমি প্রশ্ন করলাম, কি করবি তুই? পেঁ দিয়ে বাজার থেকে উঠাবো। এ কি মুফতিমাল নাকি যে আসবে সেই? শেষ পর্যন্ত আলুওয়ালা নন্দ, সেম। কি অধঃপতন। তিনু চোখ ছোট করেই বলল, বরফ সাহেবের মেয়ে আলুওয়ালা নন্দর, ছি 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 ছি। তিনুর বাকি কথাটা শেষ করতে না দিয়ে আমি বললুম, আচ্ছা বীরু, আমাদের এত মাথা ব্যথার দরকার কি? যার ছাগল সে যেখানে খুশি কাটুক না। বীরু কটমট করে আমাদের দিকে তাকালো এবং পর মুহূর্তেই অধৈর্য হয়ে চিৎকার করে উঠল, পাঠাটা কি নন্দর? আমাদেরও তো নয়। আলবাত আমাদের নয় তো কোন ব্যাটার? আস্ক তিনু। এ একটা মোরাল রেসপন্সিবিলিটির কোয়েশ্চেন। হাজার হোক যিনি আমাদের ছেলেবেলার বন্ধু, বরফ সাহেবের মেয়ে। একসঙ্গে এক পাড়ায় থেকেছি আমরা। সেই মেয়েটা বাজারের বনে যাবে, দ্যাটস ইম্পসিবল। উই ক্যান্ট অ্যালাউ দ্যাট। ঠিক বলেছে বীরু। তিনু আমার দিকে তাকিয়ে বলল, তুই ভাব পাঁচু, ছেলেবেলার সেই জিনি আর আজকের জিনি, এ তো একেবারে তোর সেই হেভেন অ্যান্ড হেল। বরফ সাহেব কাণ্ড কারখানা দেখে স্বর্গ থেকে আমাদের মুন্ডুপাত করছে। বীরু আমার দিকে তর্জনী তুলে শাঁসালো, যেন আমিই জিনি। শোনো, আমার বাবা প্লেন কথা, তুমি আমাদের বন্ধু লোক, গরিব হও বড়লোক হও যায় আসে না, বাট ইউ মাস্ট বি গুড। ওসব বেলের লাগিয়ে এখানে চলবে না। জিনিকে শেষবারের মতো এই কথাটা জানিয়ে দেবো আমরা। বীরু আর তিনু যা বললে তাতে আর আমার সন্দেহ রইল না। জিনিকে সৎপথে রাখাটা আমাদের নৈতিক কর্তব্য, অর্থাৎ মরাল রেসপন্সিবিলিটি। এরপর কয়েকদিন বীরু, তিনু আর আমি বাজারপাড়ার সেই গলির মধ্যে ঘুরঘুর করলাম একসঙ্গেই। বাড়ির বাজারটা আমরা স্বহস্তে করতাম। বেকার অবস্থায় ইনকামের ওই একটা পথ গার্জেনরা আমাদের দয়া করেই দিয়ে থাকেন। আলুওয়ালা নন্দর কাছে আলুটা আমরা কিনতাম বরাবরই। তার প্রধান কারণ, নন্দ আমাদের কাছে ধার রাখত, আর দ্বিতীয় কারণ, ভদ্রলোকের ছেলে সে। ইউপি স্কুলের শেষ ক্লাস পর্যন্ত আমাদের সাথে পড়েছিল। সেই সুবাদে বাল্যবন্ধু। অবশ্য বাল্যকালটা যেমন চিরন্তন নয়, তেমনি নন্দরের সঙ্গে আমাদের বন্ধুত্বের সম্পর্কটাও সেই ক্লাস 5এই শেষ হয়ে গেছে। পরবর্তীকালে নন্দ তার তরফ থেকে বন্ধুত্বটুকু রাখতে চেয়েছিল, কিন্তু আমরা পাত্তা দিইনি। ইদানিং ধার পাই বলে হেসে টেসে দু চারটে কথা বলি। যাই হোক, বাজার করতে গিয়ে আভাসে নন্দকে ঠেস দিয়ে কথা বলেছি, পরখ করতে চেয়েছি তার মনোভাব। মোটা মাথা নাদুস নুদুস নন্দ পানের ছোপ ধরা দাঁত বের করে শুধুই হেসেছে, কিছুই বোঝেনি, কিছুই বলেনি। বীরু বললে,
ও বেটা ১ নম্বরের শয়তান। ইতিমধ্যে এক সুযোগ এলো আমাদের হাতে, একেবারেই আকস্মিকভাবে। রাত তখন ১০ হবে বোধ হয়। বর্ষার দিন, বৃষ্টি আসে হঠাৎ, থামে খানিকক্ষণ, তারপর আবার দেখো সেই একঘেয়ে ইলশে গুঁড়ি। বীরু, তিনু আর আমি একই সঙ্গে সেদিন রাত করেই ইনস্টিটিউট থেকে ফিরছি বাজারপাড়ার গলি দিয়ে। গলি ফাঁকা, মিউনিসিপ্যালিটির সেই বাতিটা টিমটিম করে জ্বলছে। গলি প্রায় ফুরিয়ে আসে এমন সময় দেখি নন্দ অন্ধকারের কোনো সঙ্গোপন কোণ থেকে টলতে টলতে বেরিয়ে আমাদের প্রায় ঘাড়ের ওপর পড়ে আর কি। আমরা একটু সরে গেলাম। নন্দ দাঁড়িয়ে দাঁড়িয়ে টলতে লাগলো পা ফাঁক করে। তারপর ২ হাত জোর করে মদের ঝোঁকে সে যেন জড়িয়ে জড়িয়ে কিছু একটা বলবার চেষ্টা করলে। বোধহয় ঘাড়ের ওপর এসে পড়ার জন্য ক্ষমাই চাইছিল। বীরু তাকালো তিনুর দিকে, তিনু আমার দিকে। তিনু ইতর একটা উক্তি করলে নন্দকে উপলক্ষ করে। তিনজনে সেই উক্তির সূত্র ধরে আর একবার চোখ চাওয়াচাই করলাম। আমাদের চোখে যে কি ছিল জানি না, বীরু হঠাৎ ২ পা এগিয়ে নন্দর মুখে দড়াম করে এক ঘুষি বসিয়ে দিল। আচমকা ঘুষি খেয়ে মাতাল নন্দ টলতে টলতে রাস্তার উপর প্রায় পড়ো। দেখি তিনু ছুটে গিয়ে তার পেটে টেনে এক লাথি মারল। কেমন একটা আঁতকে ওঠার শব্দ করে নন্দ রাস্তার উপর মুখ গুঁজে পড়ল। তিনু দাঁতে দাঁত চেপে বলল, ঠিক হয়েছে শালা মাতাল, এই চল পালাই। চল চল। বীরু জামায় হাত ঘষতে ঘষতে পিছু ফিরলে। আমি ডাকলুম, বীরু। বীরু, তিনু ফিরে দাঁড়ালো। নিচু গলায় বললাম, কেটে তো পড়ছি, কিন্তু দেখ নন্দটা কেমন করে গোঙাচ্ছে, যদি মরে যায় বেটা। আরে মরুক, চলে আয় তো, তিনু জবাব দিল। কিন্তু নন্দর ভুলুণ্ঠিত দেহের দিকে তাকিয়ে কি ভেবে তার পাশেই আবার বসে পড়ল। একটু পরে উঠে দাঁড়িয়ে নিচু গলাতেই বললে, মারটা বোধ হয় একটু জোরেই হয়ে গেছে রে। এ বীরু, পাচু, শালার নাক মুখ দিয়ে তো রক্ত পড়ছে। এইভাবে রক্ত বেরোতে থাকলে বেটা মরুক না মরুক নির্ঘাত নিউমোনিয়া হয়ে যাবে। আমরা সবাই ওর কথায় ভীত হলাম। বললাম, কি করবি, ফেলে পালাবি নাকি? সবাই ঠোঁট কামড়ে কি যেন ভাবছিলাম। হঠাৎ বীরু বললে, অলরাইট, ধর ওকে, চ্যাংদোলা করে তোল। আমরা তাকালুম, অর্থাৎ প্রশ্ন করলুম, চ্যাংদোলা করে না হয় তুললাম নন্দকে, তারপর কি করব? আমাদের মনোভাব বুঝে বীরু বললে, ঘাবড়াস না, সবচেয়ে ভালো বুদ্ধি মাথায় এসেছে আমার। নন্দকে জিনির জিম্মায় দিয়ে যাই, যার জিনিস সে বুঝুক, জিনিও জানুক আমাদের চোখে ধুলো দিয়ে পীড়িত করা যায় না। বীরুর এই প্রস্তাব আমাদের মনোপুত হলো। বীরু ঠিকই বলেছে। নন্দ সে বিশাল সিক্ত বপু আমরা কোনো রকমে টানতে টানতে বয়ে চললাম। উৎকট গন্ধ ভাসছে নন্দর গা থেকে। কি যেন বিড়বিড় করছে হারামজাদাটা তখনও। অনেকক্ষণ কড়া নাড়ার পর ভিতর থেকে জবাব এলো, কে? বীরু জবাব দিল, বললে, আমরা, বীরু, তিনু, পাঁচু। আর বিপদ হয়েছে, শিগগিরই খোলো। দরজা খুলল যিনি, হাতে তার লণ্ঠন। কোনো ভূমিকা না করেই নন্দর বেহুশ দেহটাকে আমরা রুয়াকে নামিয়ে রাখলুম। লণ্ঠনের আলো নন্দর মুখে ফেলে যিনি আঁতকে আর্তনাদ করে উঠল, একে এখানে নিয়ে এসছো কেন? মাতার লোক, পথ চলতে পারে না, নালার ওপর মুখ থুবড়ে পড়েছে, ভয় নেই, রক্ত বন্ধ হয়ে এসেছে, ঠিক হয়ে যাবে। তোমরা ওকে এখানে আনলে কেন? তো কোথায় নিয়ে যাব? ছেলেবেলার বন্ধু আমাদের নন্দ, আর তুমিও তো আমাদের ছেলেবেলার বান্ধবী। নন্দ নর্দমায় মুখ গুঁজে সারা রাত পড়ে থাকবে, তাই কি আমরা চোখে দেখতে পারি? পৌঁছে দিয়ে গেলাম তাই। আয় পাঁচু, তিনু, যাই আমরা এবার। বীরুর ডাকের সাথে আমরা জিনির ঘরের দরজা টপকে রাস্তায় এসে নামলুম। দরজা হাট হয়েই খোলা থাকলো। গলি পেরিয়ে আমরা যখন বড় রাস্তায় পা দিয়েছি, তুনু বললে, আহ, এ যা একটা হলো না মাইরি, খাসা, সব অপমান স্রেফ জুড়িয়ে জল হয়ে গেল। বীরু গম্ভীর স্বরেই জবাব দিল, নোবেল রিভেঞ্জ। এই ঘটনার কয়েকদিন পরের কথা। বীরুদের বাড়িতে বসে আমরা তাস খেলছি, তখন দুপুর। হঠাৎ দেখি নন্দকে কদিন আর আলুর দোকানে দেখিনি।
ঘরে ঢুকেই নন্দ আমাদের পাশে বসে 3 বার 3 জনের হাত জড়িয়ে ধরল। আমরা কেমন ভ্যাবাচেকা খেয়ে গেলুম। নন্দটাও যে কি বলবে ঠিক করতে পারছে না। পানের ছোপ ধরা দাঁতগুলো বের করে হাসতে হাসতে আহ্লাদে মিনতিতে ঠিক একটা কুকুর ছানার মতো কেউ কেউ করতে লাগলো। বীরু যথাসম্ভব গম্ভীর হয়ে জানতে চাইল কি ব্যাপার। নন্দ আরও একবার কেউ কেউ করে বীরুর হাত চেপে ধরল। ভাই, আজ আমি তোমাদের কাছে এসেছি, একটা কথা আমার রাখতেই হবে। আমরা সন্ত্রস্ত হলুম। নন্দ নিশ্চয়ই ধারের পাওনা টাকা চাইতে এসেছে। 3 জনে চোখাচোখি হয়ে গেল একবার। তিনু বললে, কি কি কথা? যেন কেউ নন্দকে কাঁতুকুতু দিচ্ছে। মুখ চোখ গলার তেমনই একটা কিম্ভূত কিমাকার আহ্লাদে মুখ করে নন্দ বললে, আমার আজকে বিয়ে ভাই, তোমাদের যেতেই হবে। তোমরা না গেলে হবে না, কিছুতেই হবে না। তোমরা আমার বন্ধু, তোমাদের দয়াতেই তো পেয়ে গেলাম। নন্দর বিয়ে? আমরা কেমন বোকা বনে গেলুম। বীরু প্রশ্ন করল, বিয়ে? কোথায় বিয়ে? কোথায় আবার, এই তো এইখানেই, বাজার গলিতে। তোমাদের ভাই যাওয়া চাই, আমার অনুরোধ। আমার ভাবি বউয়েরও অনুরোধ। সে তো বারবার করে বলে পাঠিয়েছে। আর তাছাড়া তোমরাই তো তাকে চেনো, আমার হাতে দিয়েছ, তোমরাই সাক্ষী হবে বিয়ের। আমরা সাক্ষী হব? বীরু লাফিয়ে উঠল। কি বলছিস নন্দ? ও সমস্ত তোর ইলিবিলি কথা রাখ এখন, সাফ সাফ জবাব দে তো। কার সঙ্গে তোর বিয়ে? কিসের সাক্ষী? যা, কিছুই যেন জানো না তোমরা। জিনিয়া ভাই, জিনিয়া। তোমাদের সেই জিনিয়ার সঙ্গেই তো আজকে আমার বিয়ে। সই করে বিয়ে কিনা বুঝই তো, তোমরা ছাড়া কে আর সাক্ষী হবে? নন্দ উঠল, চট করে তার কোঁচার খুঁট গলায় জড়িয়ে হাত জোর করলে আবার। বললে, গলায় কাপড় দিয়ে বলে যাচ্ছি ভাই, নিশ্চয়ই যেও। না এলে বড় দুঃখ পাব। সন্ধেবেলায় একটু সকাল সকাল আসা চাই। অনেক কাজ তো এখন আমার, চলি ভাই। নন্দ যেমন ঝড়ের মতো এসেছিল তেমনি ঝড়ের মতো চলে গেল। আমরা, বীরু, তিনু আর আমরা সেই ঝড়ের ধাক্কায় যেন সমূল বৃক্ষের মতো ছিটকে পড়েছি। অনেকক্ষণ পরে বীরু বললে, কিরে, কি বুঝছিস? দীর্ঘশ্বাস ফেলে জবাব দিলে তিনু, ভেড়া বনে গেলুম মাইরি, বুঝবো আর কি। এই যাবি নাকি? আমি প্রশ্ন করলুম। বীরু ঘরের মধ্যে খানিকটা পায়চারি করলে। বিড়ির ধোঁয়ায় আরও ধোঁয়া করে তুলল আমাদের মন। অবশেষে কমেন্ট করল, আলবাত যাব, বেশ একটু আগেই যাব। শোন, জিনিয়াকে গিয়ে বোঝাবো, এখনও সময় আছে। এই আলুওয়ালা নন্দকে বিয়ে করা আর গলায় দড়ি দেওয়া সমান। আমি মিয়ানো গলায় বললুম, বুঝিয়ে কি কোনো লাভ হবে? লাভ আবার কি? এটা আমাদের মোরাল রেসপন্সিবিলিটি, কর্তব্য। বড় সাহেবের মেয়ে যিনি, যার পায়ের নখের যোগ্যী নয় নন্দ, তাকে সে বিয়ে করবে কেন? বিয়ে করার মতো ছেলে কি আর নেই? কিন্তু যিনি যদি আমাদের কথা না শুনে যাবে কোথায়? সাক্ষী, ম্যারেজ রেজিস্ট্রির সাক্ষী কারা? আমরা 3 জনে। তবে বাছাধন, ওয়্যার টু গো? আজ সন্ধে গ্র্যান্ড একটা থিয়েটার হবে রে পেঁচো। চোখের সামনে দেখতে পাচ্ছি। নন্দ বেটা হাতে পায়ে ধরছে আমাদের, আর যিনি হাউমাউ করে কাঁদছে। বীরু সিনেমা থিয়েটারের ভিলেন নায়কের মতো মুখ বেঁকিয়ে বেঁকিয়ে হেসে উঠল। মোরাল রেসপন্সিবিলিটি পালন করার মহান দায়িত্ব নিয়ে এবং মজা দেখবার অসীম আগ্রহ সাথে করে আমরা 3 বন্ধু বেশ সেজে গুজেই সন্ধ্যের গোড়াতেই বেরিয়ে পড়লাম। জিনির বাড়ির কাছে পৌঁছে দেখি দরজা বন্ধ। ভেতর থেকে জোর একটা আলোর রোশনাই উঁকি দিচ্ছে। কড়া নাড়বার জন্য হাত বাড়াতেই দরজা খুলে গেল। দরজা খোলাই ছিল, ভেজানো ছিল আর কি। মাথা বাড়িয়ে আমরা দেখলুম উঠোন ফাঁকা, বারান্দাটুকুও। ঘরের ভেতরে বাতি জ্বলছে। গলা পরিষ্কার করে বীরু ডাকল, নন্দ। ডাকের সাথে সাথেই ঘর থেকে বেরিয়ে এলো জিনি। দরজার দিকে এগিয়ে আস্তে আস্তে বললে, তোমরা এসে গেছো? দাঁড়িয়ে রইলে কেন? এসো এসো, ভেতরে এসো।
বারান্দায় জুতো খুলে রেখে আমরা ঘরে গিয়ে বসলাম। ঘরে ঢুকে জিনি বললে, তোমাদের জন্য চায়ের জল চড়িয়ে এলুম, একটু চা খাও কেমন? সবে তো সন্ধে। নন্দ কই? ও তো হীরাপুরে গেছে, এক্ষুনি আসবে। কথা যেন আর এগোচ্ছে না, চুপচাপ। অস্বস্তি বোধ করছি সকলেই। জিনি বোধহয় অবস্থা বুঝেই বলল, তোমরা বসো, আমি চা নিয়ে আসি। জিনি ঘর ছেড়ে চলে যেতেই আমি ফিসফিস করে বললুম, এই জিনিকে বড় সুন্দর দেখাচ্ছে বল। খাসা দেখাচ্ছে। শুধু বীরু কিছু বললে না। সত্যি জিনিকে আশ্চর্য সুন্দর দেখাচ্ছিল। অমন ধপধপে রং যার, অমন যার মুখ চোখ দেহের বাঁধুনি, তাকে টকটকে লাল শাড়ি ব্লাউজে পেট্রোম্যাক্সের উজ্জ্বল আলোয় যে ভালো লাগবে দেখতে, এই আর নতুন কথা কি। জিনি আজ খোঁপাও বেঁধেছে দেখলুম। খোঁপায় গুঁজেছে দুটি বেলের কুঁড়ি। এই প্রথম দেখলুম বিনুনি ছেড়ে জিনি খোঁপা বাঁধল। মুগ্ধ গলায় বললাম আমি, নন্দর ভাগ্যটা ভালোই। কথাটা বীরুর কানে গেল। বীরু তাকালো আমার দিকে উগ্র দৃষ্টিতে, ফিসফিস করেই বলল, দেখা যাক ভাগ্যটা। জিনি চা নিয়ে এলে আমি কথাটা তুলব। আর শোন, তোরা যোগান দিবি, হুঁশিয়ার, বাজে কথাটা তা কেউ বলবে না, ব্রেভ হতে হবে। জিনি আমাদের হাতে একে একে চায়ের পেয়ালা তুলে দিয়ে সরে দাঁড়ালো। আমি তিনু চায়ের কাপে ঠোঁট ঠেকিয়ে অপেক্ষা করছি, এইবার বীরু শুরু করবে। বীরু আর শুরু করে না। চায়ের কাপ শেষ হলো। আমরা আর চোখে বীরুকে দেখছি। শেষ পর্যন্ত বীরু কি নার্ভাস হয়ে পড়ল? জিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে চলে যাবার উপক্রম করছে। বীরু হঠাৎ কথা বললে, তুমি দাঁড়িয়ে রয়েছ কেন? বসো না, এখানেই বসো। বীরু সরে বসলো, আমরাও সরে বসলুম। জিনি বসল। বীরু একটা সিগারেট ধরালো, কড়িকাঠের দিকে তাকালো, চাইলো আমাদের দিকে, জিনির দিকে। তারপর খুব আস্তে মোলায়েম সুরে বললে, এটা কি ঠিক হলো জিনি? আমায় বলছো? হ্যাঁ। কিসের কথা বলছো? কিসের আর, এই বিয়ের, মানে এই ব্যাপারটার। বীরুর গলায় যেন কথা এগোচ্ছে না। তিনু বীরুকে সাহায্য করল। বীরু তোমাদের বিয়ের কথাটা বলছে। বিয়েটা কেন, কি হলো? না, ঠিক হলো না। নন্দ তোমার ঠিক ম্যাচ নয়, মানে নন্দর সাথে তো তোমাকে মানায় না। কেন? কেন কি মানায় না? মানানসই নয় বলে? হাজার হোক, নন্দ একটা থার্ড ক্লাস লোক, আলুওয়ালা, তার স্টেটাসটাই বাকি, ভদ্র সমাজে ওর জায়গাও নেই। যিনি সব শুনল, উঠল তক্তপোষ থেকে, আমাদের দিকে একে একে তাকালো। ঠোঁটের কোণে তার হাসি নেই, তার বদলে আশ্চর্য একটা কাঠিন্য। খুব ধীরে ধীরে স্পষ্ট উচ্চারণে যিনি জবাব দিল, ভদ্র সমাজে জায়গা তো আমারও নেই, কি বলো? বীরু আপত্তি জানালো, কে বলল? তুমি আমাদের বন্ধু, বরফ সাহেবের মেয়ে, আলবাত তোমার ভদ্র সমাজে জায়গা আছে। তাই নাকি? তবে তবে তোমরা অভদ্র বাজারের আলুওয়ালা একটা মাতালকে রাত দুপুরে আমার বাড়িতে তুলে দিয়ে গেলে কেন? আমরা চুপ, বিহবল বাক। বীরু অনেক কষ্টে দুষ কাটাবার চেষ্টা করলে, অন্যায়টা কি করেছি? আমরা শুনেছি নন্দ তোমার কাছে আসতো। তোমরাও তো আসতে, তা বলে তোমরা? আমরা তিন বন্ধু পরস্পরের মুখ চাওয়াচাই করে চোখ নিচু করলাম। বীরু উঠতে উঠতে বলল, বড্ড বাড়াবাড়ি হচ্ছে যিনি। আর কারুর কথা জানি না, আমরা কিন্তু কোনোদিন তোমার ঘরে ঢুকিনি, দরজার বাইরেই থেকেছি। দেখতে আসতুম তোমার লীলা খেলা কেমন চলছে। অযথাই? অযথা ফযথা জানি না। তোমায় দেখা মানে তুমি যাতে খারাপ না হয়ে যাও, সেটা দেখা তো আমাদের কর্তব্য, মোরাল রেসপন্সিবিলিটি বলে ভেবেছি আমরা। বীরুর কথা শেষ হতে না হতে তিনি উঠে দাঁড়িয়ে বলল, আমিও তাই, তোমার ঘরে ঢোকার জন্য আসতাম না, অত ছোট লোক ভেবো না আমাকে। এবার আমার পালা। আমিও উঠতে উঠতে বললুম, সকলকে সমান ভেবো না যিনি, আমি কিন্তু নন্দ নই। জানি, নন্দ তোমাদের মতো নয়। তোমরা অনেকবার এসেও দরজা খোলা পাওনি, কিন্তু সে একবার এসেই। আমরা তিনজনে ততক্ষণে ঘরের চৌকাঠে এসে দাঁড়িয়েছি। ঠিক এই সময় দরজা দিয়ে চিৎকার করতে করতে নন্দ ঢুকল।
তার সঙ্গে 2 ভদ্রলোক। একজন তার মধ্যে উকিল, তাকে আমরা চিনি, এই পাড়াতেই থাকেন। নন্দ বলল, তোমরা এসেছো ভাই, কি খুশি যে হয়েছি। কতক্ষণ এলে? আর বাইরে কেন? চলো চলো, ভিতরে চলো। নন্দ আমাদের 2 হাত দিয়ে ঠেলে ঘরের মধ্যে ঢুকিয়ে দিল। সমস্ত অবস্থাটা তখন এমনই হয়ে এসেছে যে আমরা ঘরের মধ্যে দাঁড়িয়ে রয়েছি নির্বাক বিমূঢ় হয়ে, আর দরদর করে ঘামছি। নন্দ বলছে, বসুন স্যার, বসুন বসুন উকিলবাবু, আর তোমরা বসো ভাই। স্যার, এরা আমার বন্ধু, ওরাই সাক্ষী দেবে। উকিলবাবু বললেন, সবই রেডি আছে, তবে আর শুভ কাজে বিলম্ব কেন? আমাদের চোখের সামনে পেট্রোম্যাক্সের নীলাভ আলোটা ধীরে ধীরে আবার স্পষ্ট হয়ে উঠছে। স্পষ্ট হয়ে উঠছে জিনির মুখ, ফুলকাটা সুজনি, বেলফুলের প্লেট। দেখছি সেই স্যারকে, ধানবাদ কোর্টের কোনো হাকিম বা মহকুমা অফিসারকে। কাগজপত্র বেরোলো, 2-4টি প্রশ্ন করলেন স্যার। তারপর উকিলবাবু আমাদের দিকে তাকিয়ে কলম এগিয়ে দিয়ে আহ্বান জানালেন, নিন, এবার আপনারা সই করুন। আমরা 3 জনেই 3 জনের দিকে তাকালাম। আমার বুকটা ধকধক করছে তখন। এই বুঝি হলো, এক্ষুনি ঘরের সমস্ত আলো দপ করে নিভে যাবে, ছুটে এসে পা জড়িয়ে ধরবে নন্দ, ফুঁপিয়ে ফুঁপিয়ে কেঁদে উঠবে জিনি। অপেক্ষা করছি শেষ পরিণতিটুকুর জন্য, বীরুর দিকে তাকিয়ে। বীরু আরেকবার আমাদের দিকে তাকালো, জিনির দিকে তাকালো। তারপর হঠাৎ এক লাফে ঘরের বাইরে এসে সোজা রাস্তা ধরে ছুট। আমরা প্রথমটায় হকচকিয়ে গিয়েছিলাম, নন্দ, উকিলবাবু এবং স্যারও। পর মুহূর্তে ব্যাপারটা অনুধাবন করে তিনু আর আমিও বীরুর পদাঙ্ক অনুসরণ করলাম। বীরু অনেকটা আগে ছুটছে, আমি আর তিনু একসাথেই প্রায় ছুটছি। গলি পেরিয়ে বাজারের বড় রাস্তা, সেই রাস্তার অনেকখানি ছুটতে ছুটতে এসে আমরা দাঁড়ালাম অন্ধকারে শিব মন্দিরের পাঁচিলের গায়ে। সকলেই চুপ, কেউ কোনো কথা বলছি না, মানে বলতে পারছি না, হাঁপাচ্ছি আর ঘাম মুচ্ছি। খানিকক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থাকতে থাকতে বিশ্রী একটা অস্বস্তি জমে উঠতে লাগলো আমাদের মধ্যে। সবাই হয়তো মনে মনে জিনির বিবাহ বাসরের কথা ভাবছিলাম। সেই নিস্তব্ধতা ভঙ্গ করে হঠাৎ বীরু বললে, তোরা যা তিনু, আমি একবার স্টেশনে যাব, বম্বে মেলের RMS-এ একটা জরুরি চিঠি ফেলার আছে। কথা শেষ করে বীরু আবার বাজারের পথ ধরে হনহন করে এগিয়ে গেল। বীরু যাবার পর তাকিয়ে তাকিয়ে তিনু যেন কি ভাবল, তারপর বলল, এখনও নিশ্চয়ই 9টা বাজেনি। কিরে পাঁচু, যতীনবাবুর বাড়িটা একবার ঢুঁ দিয়ে আসি। কি যে করছেন ভদ্রলোক চাকরির অ্যাপ্লিকেশনখানা নিয়ে। তিনুও চলে গেল। এবার আমি একা। বীরু তিনুর যাবার পথে তাকিয়ে দীর্ঘ নিঃশ্বাস পড়ল আমার। পা পা করে এগিয়ে চললাম। কোথায় যাব? সামনেই ম্যাক সাহেবের বাংলোর মাঠ, তার টপকে সেই মাঠে গিয়ে বসলাম। চোখের সামনে সেই সব ঘটনাই ভেসে বেড়াচ্ছে। কি করব, কি হবে এখন, আর শেষ পর্যন্ত কি হলো কে জানে। ভেস্তে যাওয়া বিয়ের বরকনে নন্দ আর জিনি পেট্রোম্যাক্স নিবিয়ে ধুলোয় বুঝি গড়াগড়ি দিচ্ছে, নাকি অন্য কিছু? অসম্ভব কৌতূহল হলো আমার। জিনিদের বিয়ের বাসরের পরিণতিটুকু না দেখলে যেন সবই বৃথা। দোষ কি? কেউ তো আমায় দেখছে না। একবার উঁকি মেরে দেখেই চলে আসব। ফিরে চললাম আমি পিছনের পথ ধরে জিনিদের গলির উদ্দেশ্যে। গা ঢাকা দিয়ে দিয়ে এগিয়ে এলুম জিনির বাড়ির কাছে। দরজার একটা পাট ভেজানো, আর একটা দিয়ে আলো আসছে তখনও। তাহলে তবে কি নন্দ? পা টিপে টিপে যেই খোলা দরজার কাছে গিয়েছি, মাথা বাড়াবো, হঠাৎ কে যেন নাম ধরে ডাকলো। চমকে উঠে পালাতেই যাচ্ছিলুম, দেখি পাশে বীরু। আমি আকাশ থেকে পড়লুম, কিরে তুই? তিনু এসেছে, আস্তাবলের কাছে দাঁড়িয়ে আছে। তিনুও এগিয়ে এলো। আমরা 3 জনেই দাঁড়ালাম জিনির দরজার সামনে। বীরু বলল, চল ফিরে চল। আমি প্রশ্ন করলুম, ওদের কি হলো রে? যা হবার। উকিল থাকতে আবার বিয়ের ভাবনা? বেটা নন্দর ওপর যা রাগ হচ্ছে না, যত সব বাজে লোক ধরে নে বিয়ের সাক্ষী দেওয়ালে শেষ পর্যন্ত। কি হয়েছিল একটু সবুর করতে? আমি তো একটু পরেই আসতাম। তুই বুঝি অনেকক্ষণ এসেছিস? আমি প্রশ্ন করলুম। এলাম, কি করব? তোদের ছেড়ে দিয়ে ভাবলাম কাজটা ঠিক করা হয়নি। আফটার অল নন্দ জিনি দুজনেই তো আমাদের বন্ধু, একটা মোরাল রেসপন্সিবিলিটি আছে না? সইটা করেই দিই। তিনু বললে, যা বলেছিস ভাই, আমারও তাই মনে হলো।
শেষ পর্যন্ত তাই এলুম সই করতেই। বীরুর দিকে তাকিয়ে আমিও বেমালুম বলে দিলাম, আমিও ওই কথাই ভেবেছি, জানিস তো, সইটা করেই কেটে পড়তাম। 3 বন্ধু ফিরে চললাম। আমরা এসে মরাল রেসপন্সিবিলিটি পালন করার আগেই ইমমরালের দল এসে সেটা পালন করে গেছে। জিনি আর নন্দ এতক্ষণ নীলাভ আলোর তলায় নকশা কাটা সুজনির ওপর বসে হয়তো হাসছে, কিংবা পাঁচুদা এখানেই গল্পটা শেষ করলেন। তারপর নীরবে শুধু হাসলেন। আজকের গল্প বিমল করের লেখা বরফ সাহেবের মেয়ে এখানেই শেষ হলো। আশা করছি ভালো লেগেছে। গল্পটা একটু বড় ছিল। ভালো লাগলে অবশ্যই জানাবেন কমেন্টে। ভিডিওতে লাইক দেবেন। যারা গল্প পাঠ শুনছেন অথচ সাবস্ক্রাইব করছেন না, তাদেরকে বলবো প্লিজ সাবস্ক্রাইব করুন চ্যানেলটা। সাবস্ক্রাইব করা থাকলে যখনই গল্প আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আজকে এই পর্যন্তই। নতুন গল্প নিয়ে আবার ফিরে আসছি শিগগিরই। নমস্কার, সবাই ভালো থাকবেন।